নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন সাতটার শক্তিশাল। পুলিশ কমিশনার ইস্তফা না দিলে এখানেই বসে থাকবো, যেখানে রয়েছি সেখানে বসে থাকবো, দরকার পড়লে সারা রাত বসে থাকবো, এই কথা বলছেন আমাদের বাংলার জুনিয়র ডাক্তাররা। লালবাজার থেকে ঠিক আধ কিলোমিটার দূরে রাস্তায় বসে এখনো তারা অবস্থান বিক্ষোভে। তাদের একটাই দাবি, পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে পদত্যাগ করতেই হবে, তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে। এই দাবি নিয়ে তারা এখনো আন্দোলনে অনড়। আমরা সরাসরি সেই লালবাজারেই চলে যাব। আমার সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় রয়েছে। সৌরজ্যোতি, ডাক্তারদের একটাই দাবি, কমিশনারকে পদত্যাগ করতেই হবে। এই মুহূর্তে সেখানে চিত্রটা কেমন? দেখো, গত প্রায় 6 ঘন্টা ধরে লালবাজার থেকে 200 মিটার দূরের এই জায়গা, যেখানটা বিবি গাঙ্গুলি স্ট্রিট, এখানে নার্ভ ওয়ার চলছে। তার কারণ, একদিকে বিরাট সংখ্যায় পুলিশ মোতায়েন ছিলেন, একদিকে বিরাট উচ্চতার ব্যারিকেড ছিল, এবং অন্যদিকে অদম্য মনোভাব নিয়ে রাজ্যের যারা জুনিয়র চিকিৎসক তারা বসে রয়েছেন। আমি একটু দেখাতে বলবো, রাজশেখর সেই ছবিটা তোমাকে দেখাচ্ছেন। দীর্ঘ সময় ধরে তারা এখানে অবস্থান করছেন। দুপুর 2টো থেকেই কর্মসূচি শুরু হয়েছে। এখন 7টার বেশি সময় পার হয়ে গিয়েছে, প্রায় 5 ঘন্টারও বেশি সময়। এখানে কিন্তু একই রকম ভাবে ছাত্রছাত্রী থেকে শুরু করে চিকিৎসকরা তারা বসে রয়েছেন। তাদের বক্তব্য, বিনীত গোয়েল অর্থাৎ কলকাতা পুলিশের যিনি কমিশনার, তাকে ইস্তফা দিতে হবে। যেভাবে ঘটনার প্রথম থেকে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে তারা মনে করছেন, সেই কারণে পুলিশের জন্য এই যে তদন্ত, সেই তদন্ত গতি স্লথ হয়েছে, এই অভিযোগ তারা তুলছেন। আমি একদিকে একটু ছবিটা তোমাকে দেখিয়ে দেবো প্রথমেই, তারপরে যাব ছাত্রছাত্রীদের কাছে। তুমি দেখতে পাচ্ছ যে সামনে বিরাট সংখ্যায় ছাত্রছাত্রীরা রয়েছেন, বিক্ষিপ্তভাবে রাস্তায় এভাবে গোল গোল করে তারা বসে রয়েছেন, এবং তারা বারবার বিনীত গোয়েলের বিরুদ্ধে তাদের বক্তব্য শোনাচ্ছেন। বিনীত গোয়েল কেন আসছেন না? এর আগে তারা পরিকল্পনা করেছিলেন যে বিনীত গোয়েলের সঙ্গে তারা সাক্ষাৎ করবেন। 20 জনের একটি প্রতিনিধি দল তারা প্রাইমারিলি তৈরি করেছিলেন, যারা প্রবেশ করবে লালবাজারে শান্তিপূর্ণভাবে, এবং তার ইস্তফা তারা দাবি করবে। কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পরও যখন পুলিশের সঙ্গে তাদের মুখোমুখি হলো, পুলিশকে তারা যখন জানালেন যে তারা কেন প্রবেশ করতে পারবেন না, পুলিশ ব্যারিকেডের বাহানায় তাদের সৌরজ্যোতির সঙ্গে থাকো, আমি আবারও তোমার কাছে ফিরবো। আমার সঙ্গে এই মুহূর্তে দীপঙ্কর মণ্ডল রয়েছেন। দীপঙ্করও রয়েছেন এই অভিযানের কেন্দ্রবিন্দু থেকে, এবং সেখানে এই মুহূর্তে ডাক্তারি পড়ুয়ারা, জুনিয়র ডাক্তাররা, তারা ঠিক কি দাবি তুলছেন, তাদের মুখে তাদের কথা শুনতে চাই। দীপঙ্কর। ইলমাস, প্রথমেই বলে রাখি, এমন অভূতপূর্ব আন্দোলন তুমি তোমার ক্যারিয়ারে, সাংবাদিকতার জীবনে তুমি, আমি, আমরা কেউ কিন্তু দেখিনি। এই যে আন্দোলন, এটা এখন রাজপথে জুনিয়র চিকিৎসকরা তারা গ্রাফিটি এঁকেছেন, হাল্লা বল, হাল্লা বল, এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। এমন কিন্তু গোটা বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে, ট্রাম লাইন ধরে যেদিকে দু চোখ যাবে সেদিকে কিন্তু এমন গ্রাফিটি আঁকা হয়েছে। এবং আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব যারা আন্দোলনকারী। তুমি দেখতে পাচ্ছ বিবি গাঙ্গুলি স্ট্রিটে একদম রাস্তায় বসে পড়েছেন যারা আছেন এই মুহূর্তে। তাদের একটাই দাবি, দফা এক, দাবি এক, বিনীত গোয়েলের পদত্যাগ। যে দাবি নিয়ে 5 ঘন্টা আগে এই অভিযান শুরু হয়েছিল, লালবাজার অভিযান, এখনো পর্যন্ত নিরন্তর অসহায়, তৃষ্ণার্ত, অভুক্ত চিকিৎসকরা তারা কিন্তু রাস্তায় বসে আছেন শুধুমাত্র জাতীয় পতাকা নিয়ে, এবং তাদের হাতে শুধুমাত্র রয়েছে পতাকা এবং তাদের হাতে প্ল্যাকার্ড। আমরা কথা বলার চেষ্টা করব। বেশ, যারা বসে রয়েছেন টানা 5 ঘন্টা ধরে, আপনারা বসে আছেন টানা 5 ঘন্টা ধরে, কি দাবি মূলত আরেকবার যদি আমাদের দর্শকদের জানিয়ে দেন। দেখো, বাংলাভাষী নন, তবে যারা বাংলা বোঝেন তাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করবো। উর্দিতে রক্তের দাগ, একজন আন্দোলনকারী, উই ওয়ান্ট জাস্টিস মাথায় লিখে তারা বসে রয়েছেন, একজন চিকিৎসক। আচ্ছা, আরেকবার যদি আপনারা জানিয়ে দেন আপনাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হচ্ছে বিনীত গোয়েলের পদত্যাগ, যার জন্য আমাদের আজকে এই আন্দোলন, আজকে এই মিছিল। আমাদের কারণ হচ্ছে আমরা এটা সবাই, পুরো বাংলা নয়, পুরো বিশ্বই এখন মানে জানে। সুপ্রিম কোর্ট থেকেও এটা বলা হয়েছে যে এটা হচ্ছে পুলিশের একটা বড় একটা ফাঁক রয়েছে সিস্টেমটাতে, এখানে তারা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করেছে। সেটাকে সেই দাবি মেনে, এবং 14 তারিখ রাতে যে ঘটনা ঘটেছে সেটাতে যে পুলিশের যে গাফিলতি হয়েছে সেটাকে মেনে তাকে পদত্যাগ করতে হবে, এটাই হচ্ছে আমাদের দাবি। দেখো ইলমাজ, যত গভীরতা হয় যে কোনো সমুদ্রের বা মহাসমুদ্রের, তার কিন্তু তত বেশি গভীরতা হয়। আপাত শান্ত, আপাত নির্লিপ্ত এই আন্দোলন, কিন্তু ভেতরে যে জেদ,
ভেতরে যে দাবি, ভেতরে যে ক্ষোভ, সেটা কিন্তু তপ তপ করে ফুটছে এবং সেই জেদ আরো বাড়ছে যত রাত বাড়ছে। টানা 5 ঘন্টা ধরে রাস্তায় বসে রয়েছেন চিকিৎসকরা, যাদেরকে ভগবানের আরেক নাম বলে বলা হয়। সেই চিকিৎসকরা যারা গত 9 তারিখের পর থেকে রাস্তায় বসে আছেন, ধর্ণা মঞ্চ করেছিলেন, তারা অভয়ার বিচার চেয়েছিলেন এবং গত 14 তারিখ দেখলাম, আমি কয়েকটা প্ল্যাকার্ডস দেখলাম, সেখানে একটি প্রশ্ন জোরালো ভাবে তোলা হচ্ছে, তা হলো শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। দফা 1 দাবি 1 পুলিশ কমিশনারের পদত্যাগ। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সৌরজ্যোতি, এই দাবি কি পুরোটাই মানবিক দাবি, আম জনতার দাবি? যেভাবে তদন্ত এগিয়েছে তার ওপর হতাশ হয়ে গিয়ে আজ সাধারণ মানুষ এই দাবি তুলছে, নাকি এই দাবির পেছনে রাজনীতি রয়েছে? একটু জুনিয়র ডাক্তারদের কাছে শুনবো। দেখো, তুমি যে কথা দিয়ে শুরু করলে যে যারা বসে রয়েছেন তারা এ রাজ্যের ভবিষ্যতের চিকিৎসক, জুনিয়র চিকিৎসক হলেও তারা চিকিৎসক, এবং তারা ক্ষোভ নিয়ে এসেছেন। তাদের বক্তব্য পুলিশ কমিশনার তার অবিলম্বে পদত্যাগ চাই। আমি একটু ছবিটা তোমাকে দেখাবো। এই মুহূর্তে মহিলা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, এবং অবশ্যই তার আগে তোমাকে একটি ছবি আমি দেখাতে চাইবো। আমি রাজশেখরকে বলবো একটু সামনের অংশটা জুম করতে। তারা নিরস্ত্র, তারা শান্তিপূর্ণ, কিন্তু এই যে প্ল্যাকার্ড তুমি দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে তথ্য প্রমাণ খেলে লুটে জাস্টিস খোঁজো 40 ফুটে। এবং এরকম ভাবে গোলাপ রয়েছে, গোলাপ শুকিয়ে গেছে দীর্ঘক্ষণ অপেক্ষার পরে। বিনীত গোয়েল কেন আসছেন না? বিনীত গোয়েলই বলতে পারবেন, এটা বিনীত গোয়েলই বলতে পারবেন যিনি কেন আসছেন না। আমরা তো এখানে তো 5 ঘন্টা তো শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো নমনীয় মনোভাব তো হলো? সেটাই তো আমরাও দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা এখানে অনির্দিষ্টকালের জন্যই বসে আছি, যতক্ষণ না উনি এখানে এসে আমাদের সাথে কথা বলছেন বা আমাদের প্রশ্নের উত্তরগুলো অন্তত দিচ্ছেন। একটা প্রশ্ন, তোমরা যে এখানে লাগাতার অবস্থান করছো, সেটা কি কোথাও এই তদন্তের জন্য হতাশ হয়ে, যেভাবে তদন্ত এগিয়েছিল তোমরা ভেবেছিলে কেন্দ্রীয় তদন্ত শুরু হলে বিচার পাবেন নির্যাতিতা, সেটা তো হচ্ছে না? তথ্য প্রমাণ লুটের অভিযোগ তোমাদের এই প্ল্যাকার্ডে। আমরা এখানে অনেকগুলো প্রশ্ন নিয়েই বসে আছি। আমরা এখানে আমরা অবশ্যই হতাশ হয়ে রয়েছি। প্রথম যেটা তথ্য প্রমাণ লোপাট, যেটা এখন সিবিআই বলছে যে তথ্য প্রমাণ লোপাটের জন্য ওদের এখন ইনভেস্টিগেট করতে অসুবিধা হচ্ছে। এই ক্ষেত্রে সিবিআইও ফেলিয়ার, কলকাতা পুলিশ তো অফকোর্স ফেলিয়ার। আরেকটা যেটা জিনিস হচ্ছে 14ই আগস্ট রাত, আপনারা যদি ডক্টরস ফ্রন্টের যদি পোস্টার দেখে থাকেন, ওখানে কিন্তু আছেন, এবং আজকে স্লোগানেও বারবার বলা হচ্ছে যে 14ই আগস্ট রাতে যে ঘটনা ঘটেছে আরজি করে 7000 হুলিগানস আসলো, আর কলকাতা পুলিশের সিক্রেট এজেন্টের কাছে কোনো খবর ছিল না। অথচ ইস্ট বেঙ্গল মোহনবাগানের র্যালি বলুন বা নবান্ন অভিযান বলুন, সেখানে কি হতে চলেছে, কিভাবে শুধু বিচারের দাবি ছিল, বিনীত গোয়েলের পদত্যাগের দাবি এটা তো লেটেস্ট ইনক্লুশন। কয়েকদিন ধরে এই দাবি শোনা যাচ্ছে, কেন হঠাৎ বিচার থেকে পুলিশ কমিশনারের পদত্যাগ? এই স্লোগানের এই যে পুরো ধারা বদল কেন হলো? এত পাওয়ার পায় কোথা থেকে যে পুলিশের গাড়ি নিয়ে ঘুরে নিজেকে পুলিশ বলে দাবি করে, এবং সে এত ফ্যাসিলিটিস পায় কি করে একটা সিভিক ভলান্টিয়ার? প্রথমে তো দাবিটা ছিল বিচারের, এখন একেবারে সরাসরি কমিশনারকে ইস্তফা দিতে হবে, তার পদত্যাগ, এই দাবিটা তৈরি হলো। এটার নেপথ্যের তো একটা কারণ। এই দাবিটা তৈরি হলো বিচারের দাবি থেকেই তৈরি হলো, কারণ পুলিশ প্রথম থেকেই ফেলিয়ার। পুলিশ যখন যেদিনকে ঘটনা, সেই দিন ক্রাইম যে স্পট, একটা নিয়ম আছে ক্রাইম স্পটকে সিজ করে দেওয়া, সেই ক্রাইম স্পট ওপেন যে পাচ্ছে যাচ্ছে। সেকেন্ড থিং, ক্রাইম স্পটের উল্টো দিকে, সেমিনার হলের উল্টো দিকে সেই ঘর ভাঙা হলো। পুলিশের তাহলে কি ভূমিকা ছিল? পুলিশের উচিত ছিল ওই জায়গাটা সিজ করে দেওয়া, যাতে অধ্যাপক এই কাজটা করতে না পারে, ভাঙতে না পারে। এভিডেন্স ট্যাম্পার করা হচ্ছে। তো এই সমস্ত জায়গা থেকে পুলিশের পদত্যাগ, মানে কমিশনারের পদত্যাগ চাওয়াটা তো খুবই স্বাভাবিক, কারণ একেবারে শোনো, যদি বোঝা গেছে, অর্থাৎ তদন্ত যেভাবে এগিয়েছে আম জনতার পুলিশের ওপর ভরসা রাখতে পারছে না, পুলিশের চিফ নগরপাল তার ওপরও ভরসা রাখতে পারছে না। দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে মানুষের কাছে একটাই প্রশ্ন, আন্দোলনকারীদের কাছে একটাই প্রশ্ন, বিচারের দাবি থেকে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি, আন্দোলনের ধারা এভাবে বদলালো কেন? কোন কারণে পদত্যাগ চাইছেন? একদমই। দেখো ইলমাস, প্রথমে আমি দর্শকদের যে কয়েকটা স্লোগান আমরা টুকে রাখতে পেরেছি একটু শুনিয়ে দেবো। পুলিশ তোমারে কি হলো, কথায় কথায় মিথ্যা বলো, তথ্য প্রমাণ খেলে লুটে জাস্টিস খোঁজো 40 ফুটে, পুলিশ তুমি লজ্জা করো, তোমার মেয়ে হচ্ছে বড়, পুলিশ যখন খুনির সাথে বিচারের বাণী নিভৃতে কাঁদে। আচ্ছা, আপনাদের এই পুলিশের বিরুদ্ধে যে এই স্লোগানগুলো,
আমাদের মনে প্রশ্ন হাজার, তাই যাচ্ছি লালবাজার। বিনীত গোয়েলের গালে গালে জুতো মারো তালে তালে, দফা এক দাবি এক, বিনীত গোয়েলের পদত্যাগ। কেন এত পুলিশের বিরুদ্ধে রাগ কেন আপনাদের? আমাদের দিদির সাথে যে নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছিল, গ্যাং রেপ হয়েছিল, সেখান থেকে আমরা পুলিশকে উদাসীন ভাবে দেখেছি। পুলিশ প্রথম থেকে এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছিল। আর তারপরে আমাদের স্বাধীনতার প্রাক লগ্নে যে আজিগড় মেডিকেল কলেজে যে ভয়াবহ তাণ্ডব চলেছিল, মব অ্যাটাক চলেছিল, সেই থেকে আমরা পুলিশের উপরে আস্থা হারাচ্ছি। যে পুলিশ আমাদের মানে রক্ষক, সে এখন আমাদের কাছে ভক্ষক। দর্শকদের আরো একটা ছবি আমি দেখাতে চাই। বেশ, বেশ, ইলমাস, বেশ, ধন্যবাদ, ইলমাস, ধন্যবাদ। তুমি দেখো একটা দীপঙ্কর, সৌরজ্যোতি, তোমাদের দুজনকেই ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমরা এই মুহূর্তে লালবাজারের সামনের চিত্রটা তুলে ধরলে, অর্থাৎ এই মুহূর্তে পুলিশ কমিশনারের ওপর আম জনতার কোনো আস্থা নেই। এবং এই নিয়ে আমার প্রথম প্রশ্ন, পার্থপ্রতিম রায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ধন্যবাদ পার্থবাবু, আপনি আজকে এসছেন আমাদের শোতে। আপনারা তো অনেক জায়গাতেই যাচ্ছেন না, অ্যাটলিস্ট আমাদের শোতে এসছেন। একটাই প্রশ্ন আপনাদের কাছে, এত ভয় কেন প্রশ্নকে? আপনাদের এত ভয় পাচ্ছেন আপনারা? ভয়ের কিছু বিষয় নেই। বিষয়টা দেখুন, তদন্ত করছে সিবিআই। তারা 21 দিন পরে এসে তাদের হঠাৎ করে মনে হলো যে তারা এভিডেন্স খুঁজে পাচ্ছে না, এবং সেখান থেকে বলছে তারা অসহায়। আমরা যেটা শুনলাম একজন ডাক্তারের আছে। আমাদের প্রশ্ন হলো, সিবিআই তদন্ত করছে, সিবিআই এতদিন কেন অগ্রগতি করতে পারলো না? তারা ফেইলিওর হচ্ছে কেন? এই জায়গাটা কিন্তু বেসিক প্রশ্ন। ভ্যালিড পয়েন্ট, কিন্তু এনাদের প্রশ্ন হচ্ছে, এনাদের প্রশ্ন, আম জনতার প্রশ্ন। আপনারা তো প্রশ্ন করবেন, আপনারা নেতা, আপনারা প্রশ্ন করার জন্যই আছেন। কিন্তু জনতা যারা আপনাদের নেতা বানায়, তারা আজকে প্রশ্ন করছে। তারা বলছে প্রথম 5 দিনে আপনারা যে তদন্ত, মানে অর্থাৎ পুলিশ যে তদন্ত করেছে, সেই তদন্তের ওপর এক ফোঁটা, এক ছটাক বিশ্বাস নেই। এতটাই পুলিশের ওপর তারা বিশ্বাস হারিয়েছে যে এই মুহূর্তে পুলিশ চিফ, কমিশনার অফ পুলিশ বিনীত গোয়েল, তার পদত্যাগ চাইছে, তার নামে স্লোগান উঠছে। 2006-এর পর এই প্রথম। দেখুন, পুলিশের হয়তো কিছু খামতি থেকে গেছে বা কিছু জায়গায় ঘাটতি রয়েছে বলে তো মহামান্য হাইকোর্ট সিবিআই দিয়েছে, এবং রাজ্য সরকারও কিন্তু সিবিআই এর হাতে সমস্ত ডকুমেন্টেশন তুলে দিয়েছে। তাহলে সিবিআই আজকে 21 দিনের মাথায় গিয়ে অসহায় ফিল করলে এ তো সিবিআই এর চরম ব্যর্থতা। আজকে সিবিআই এর প্রতি বিশ্বাস ভরসা রেখেই তো মহামান্য হাইকোর্ট সিবিআই কে হস্তান্তর করেছে এই কেসটা। বেশ বেশ তাহলে বেশ তো বেশ পুলিশের বেশ। উপরই আমি রাখতে আমি আমি পারতো। ফিরবো আপনার কাছে। তাহলে আমি আপনার আমি CBI আমি কেন আমি করতে আমি পারছে আপনার না? ন্যারেটিভ আমি এই মুহূর্তে যে ছবি দেখছি, পুলিশ এই মুহূর্তে আন্দোলনকারীর সঙ্গে কথা বলছে, সেই ছবি দেখবো, বড় করে শুনবো এখানে কি হচ্ছে। সিপি সাহেব এই মুহূর্তে এখানে আছে। আপনাদের সাথে যদি আপনারা যদি মনে করেন যে আমার দ্বারা হলো না, আমার এসিপির দ্বারা হচ্ছে না, সেখানে আপনি যদি অ্যাপ্রুভ করেন, তাহলে আমাদের অ্যাডিশনাল সিপি সাহেবও আপনাদের এখানে এসে আপনাদের সাথে 2 মিনিট কথা বলতে পারেন যদি আপনারা চান। রিগার্ডিং দ্য সেম ইস্যু এটা আপনারা বলতে পারেন, সেটা তখন ওনাকে অ্যাপ্রোচ করতে পারেন। না স্যার, দুটো জিনিস। এক হচ্ছে স্যার, আমাদের প্রথম যেটা কথা ছিল যে আমরা বেন্টিং স্ট্রিট অবধি আমাদেরকে অ্যালাউ করা হবে। স্যার এইটা যদি আমাদের করে দেওয়া আমি হতো, সেটা তাহলে এই জায়গায় যেতাম আমি না। সেটাকে ওনাকে জানানো হয়েছে। হ্যাঁ স্যার, উনি- এটার কি আমি- রিপ্লাই আমি- উনি আমি দিচ্ছেন? জানি কি বলছেন। উনি সেই হিসেবে উনি এই পয়েন্টটি আপনারা বলবেন, আপনাদের ডিমান্ড যেটা আছে, যেটা বলেছিলেন আমরা তো নেগোসিয়েটটা করে দিচ্ছি। এবারে কথা বলুন, আসবেন আপনারা যেরকম রিপ্রেজেন্টেটিভ 2-3 জন যারা আছেন, আপনারা 4 জন এখানে আসবেন। ঠিক একটু রিজনেবল জায়গায় দাঁড়িয়ে ওনার সাথে আপনারা বলুন, নিশ্চয়ই বলুন। আমি তো এটা করে দিতে চাই। আমরা তো সিপি অবধি বলছি, ওয়েলকাম। দাবিটা আমাদের দাবিটা সেম। সেটা নিয়ে তো আমাদের কোনো কথা নেই। ঠিক ঠিক, নিশ্চয়ই আমাদের চেঞ্জ হবে না। আমি নেগোসিয়েটটা করি। আমরা এখানে আনতে অ্যাডিশনাল সিপি আসবেন, অ্যাডিশনাল সিপি আসবেন। তোমাদের কথা কি বলবো সেটা তো আমি কি করে বলছি? আমি তোমার দামে আমি বলবো কিন্তু একদম একদম স্যার, একদম একদম। দেখছিলাম আমরা ডাক্তার কিঞ্জল নন্দ আরজি করের, যিনি এই জুনিয়র ডাক্তারদের মুভমেন্টের মুখ, তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন। পুলিশের সঙ্গে মোস্ট প্রবাবলি জায়গা হস্তান্তর কিংবা জায়গা অদল বদলের কোনো রকম তথ্য উঠে আসছে। আমরা এই প্রসঙ্গে থাকবো, কিন্তু গতকাল রাত্রে, রবিবার রাত্রে কলকাতা উত্তাল হলো। আম জনতা তারা পথে নামলো, শুধু পথে নামলো না, তারা পথে নেমে পথের দাবি তুললো। গতকাল রাত্রে আম জনতার সেই স্লোগান দেখাবো। বোতল দিয়ে রাস্তায় আঘাত করে। দেখো, আমি কিছুটা দূরে এই মুহূর্তে যে ছবি
লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, নির্যাতিতার বিচার চাই, আম জনতা বলছেন। মৌমিতা পণ্ডিত রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে। মৌমিতা, আমি জানি তুমি হয়তো আজকে বেশি কিছু বলতে পারবে না, তবে আমার একটাই প্রশ্ন তোমার কাছে, কারণ তারপর আই ক্যান আন্ডারস্ট্যান্ড তোমাদের কম্পালশনও। গতকাল কারা নেমেছিল? আম জনতা নেমেছিল। গতকাল আমরা সবাই নেমেছিলাম, আম জনতা নেমেছিল। যারা আমরা এই দেশের নাগরিক, যারা এই রাজ্যের নাগরিক, যারা ভোট দিই, তারাই নেমেছিল। এবং কালকে একটাই দাবি ছিল। কালকে আমাদের একটাই দাবি, আমাদের তো একটাই দাবি, তিলোত্তমার বিচার হোক আর মহিলার সুরক্ষা আর একটু সিরিয়াসলি নেওয়া হোক। কারণ নেওয়া হচ্ছে সিরিয়াসলি নেওয়া হচ্ছে না বলে তো সব মহিলারা আজকে রাত জাগছি, দিন জাগছি। এটা তো আমরা কোনোদিন ছোটবেলা থেকে করিনি, তাই না? রাস্তায় নেমে মিছিল তো করা আমাদের কারোর ছোটবেলা থেকে এই এই পুরোটাই নতুন আমাদের কাছে সমস্ত কিছু। কোথায় গিয়ে দেওয়ালে পিঠ থাকলে প্রত্যেকটা মেয়ে হাতে হাত দিয়ে, কেউ স্কুল টিচার, কেউ ডাক্তার, কেউ উকিল, সমস্ত জায়গা থেকে, কেউ অভিনেত্রী, সমস্ত জায়গা থেকে মহিলারা কতটা ইনসিকিউরিটিতে থাকলে তবে গিয়ে সবাই রাত জাগে। সেটা বাড়ির মা কাকিমা, দিদা, বাচ্চা, সবাই, জনমত নির্বিশেষে সবাই আমরা রাস্তায় নেমেছি। তোমাদের একটা বক্তব্য ছিল গতকালকে, আমরাও শুনেছি, আমরা সেখানে ছিলাম, যে আমরা কয়েকটা প্রশ্ন করেছি প্রশাসনের কাছে, আমরা প্রশ্নের উত্তর চাইছি। যতক্ষণ না উত্তর পাবো আমরা রাত দখল রাখবো, আমরা রাস্তায় থাকবো, আমরা রাস্তা ছেড়ে উঠবো না। আম জনতা শেষ কবে এভাবে পথে নেমেছে আমি জানি না, কিন্তু কালকে আমি যে ছবি কলকাতার দেখেছি, আমার শহরের দেখেছি, সেই ছবি একটাই জিনিস মনে করায়, দেশে এখনো গণতন্ত্র আছে, বাংলায় এখনো গণতন্ত্র আছে। মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এবার প্রশ্ন করছেন, শুধু ভোট নয়, এবার প্রশ্ন করছেন। উত্তর পেয়েছেন আপনারা? উত্তর পাইনি। আমাদের প্রশ্ন তো আমাদের গণতান্ত্রিক অধিকার না, আমরা ভোট দিই, আমরা এই নাগরিক। তো নাগরিক হয়ে যে এই প্রশ্নটা সমস্ত রকম প্রোটোকল মেনটেন করে শান্তিপূর্ণভাবে যে প্রশ্নটা প্রত্যেকটা নাগরিকের ঘরে ঘরে করার দায়িত্ব, মানে অধিকার রয়েছে, সেই অধিকার। উত্তর এসেছিল কাল ভোর রাত অবধি আসেনি। না, প্রশ্নগুলোর উত্তর পাইনি। প্রশ্নগুলোর আমাদের এখনও প্রশ্নগুলো রয়েছে, আর উত্তরের আশা করছি যে আমরা পাবো। আর আমরা সকলে মিলে, মানে শুধু আমি বা অন্য কেউ না, প্রত্যেকটা মানুষ যারা কালকে মিছিলে হেঁটেছে, বা প্রত্যেকটা সাধারণ মানুষ যাদের এই প্রশ্নটা সকলের প্রশ্ন, তারা প্রত্যেকে ওয়েট করছে এই প্রশ্নের উত্তর। আপনারা আবার পথে নামবেন? প্রশ্নের উত্তর না পাওয়া অবধি তো আমাদের এটা চলতে থাকবে। বেশ বেশ বেশ, আমি আমি আবারও একবার লালবাজারে যাব, লালবাজারের দিকে চোখ রাখবো। লালবাজার থেকে এই মুহূর্তে একটি ব্রেকিং আপডেট। অ্যাডিশনাল সিপি, অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ, তিনি আসবেন। তিনি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি শুনতে আসবেন, তাদের সঙ্গে কথা বলতে আসবেন, এবং তারপর পরবর্তী কোথায় কি পদক্ষেপ হবে তা সম্বন্ধে আমরা জানতে পারবো, আমরা ওয়াকিবহাল হব। কিন্তু এই মুহূর্তে আমাদের ব্রেকিং আপডেট, অ্যাডিশনাল সিপি তিনি আসবেন, দাবি শুনতে আসবেন। পার্থপ্রতিম বাবু আপনি এখনো রয়েছেন আমার সঙ্গে, পার্থপ্রতিম রায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পার্থদা, গতকাল আম জনতা কিছু প্রশ্নের উত্তর চেয়ে রাস্তায় রইল, উত্তর এলো না। আজ সিপির পদত্যাগ চেয়ে এবং কয়েকটি দাবি নিয়ে জুনিয়র ডাক্তাররা আন্দোলনরত। অ্যাডিশনাল সিপি আসবেন, দাবি শুনবেন, এখনো আসেননি। আপনাদের সরকার এই মুহূর্তে অত্যন্ত চাপে রয়েছে পলিটিক্যালি। আপনাদের ভাবমূর্তি এই মুহূর্তে কলকাতা শহর এবং বাংলায় তলানিতে গিয়ে ঠেকছে। মানুষের ওপর, মানুষ যে ভরসা আপনাদের ওপর 2011-এ করেছিল, এবং তারপর 2021-এ আবার যে ভরসা আপনাদের করেছিল, 2024-এ গিয়ে সেই ভরসা আর নেই। পার্থদা, কেন নেই? দেখুন, একটা ভরসার জায়গা বা বিশ্বাসের জায়গা এই বিষয়গুলো নয়। যারা দাবি তুলছে নাগরিক সমাজ, তাদের দাবি তোলার সঙ্গত কারণ আছে। আমরা বিশ্বাস করি এই যৌক্তিকতা আছে এই আন্দোলনের। জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে তারও যৌক্তিকতা আছে। আমরা শুধু প্রতিবাদ করছি একটি জায়গায়, সিপিএম বিজেপি যে রাজনীতিটা করছে তার প্রতিবাদ আমরা করছি। কিন্তু এই দাবিগুলো আমজনতার একদম স্বতঃস্ফূর্ত দাবি, এবং সেগুলোকে ইন্ট্রোডিউস করবার প্রয়োজনীয়তা সরকারের রয়েছে। এবং সেই দায়বদ্ধতা থেকে আজকে আপনি লক্ষ্য করুন, সিপির যারা পদত্যাগ চাইছে সেই জুনিয়র ডাক্তাররা, তাদের সঙ্গে কথা বলার জন্য এডিশনাল সিপি এই মুহূর্তে আসছেন। হয়তো খানিকক্ষণ বাদে সিপি নিজেও এসে কথা বলবেন। আমরা আমাদের প্রশাসন নিশ্চিতভাবে মুখোমুখি হতে চাই, এবং
যে খামতিগুলো ঘাটতিগুলো রয়েছে সেগুলোর সমস্যার সমাধানে উদ্যোগী হতে চায়। আজকে বাংলার এই স্পেসিফিক কেসটা নিশ্চিতভাবে উস্কে দিয়েছে আন্দোলনটাকে, কিন্তু গোটা ভারতবর্ষের দিকে যদি তাকাই, আজকে প্রতি 22 সেকেন্ডে একজন করে মহিলা ধর্ষিতা হচ্ছেন। এটা ভারতবর্ষের একটা ফ্যাক্ট। আজকে জায়গায় জায়গায় বহু রাজ্যে গণধর্ষিতা হচ্ছে মেয়েরা। বাংলাতেও বেশ কিছু ঘটনা ঘটছে। সেগুলোকে নিশ্চিতভাবে কিভাবে কমানো যায় তার জন্য আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন টাইম ফ্রেম ল ফ্রেম হোক, যাতে করে দর্শকদের এমন অল্প সময়ের মধ্যে নেওয়া যায় যাতে করে একটা দৃষ্টান্ত স্থাপন হয় বা মানুষ ভয় পায় কাজ করবার জন্য। এবং এটা কিন্তু গোটা ভারতবর্ষের প্রয়োজন। কারণ পরপর আমরা দেখলাম যে ঘটনাগুলো, এই আর্থিকর ঘটনার পরে গোটা ভারতবর্ষে জুড়ে আরো ঘটনা ঘটছে, যেগুলো কিন্তু তবে পার্থদা আপনি যাই বলুন, কোথাও আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন নাগরিক আন্দোলন সর্বত্র, সেখানে এই চাপের মুখে যে কুকথা শাসক নেতারা বলছেন, আমাদের কিন্তু অতীতে সেই অনিল বিশ্বাসদের কথাই আবার মনে পড়াচ্ছে। অতীতে যে পথে তারা হেঁটেছিলেন, আপনারাও, আপনাদের নেতারাও সে পথেই হাঁটছেন। লাভলি মৈত্র থেকে উদয়ন গুহ থেকে শুরু করে একাধিক, তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা যাবে না। কেন? আমার প্রশ্ন, কেন প্রশ্ন করা যাবে না? রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যের মানুষ প্রশ্ন করতে পারে না? পার্থদা, ইতিমধ্যে আপনি জানেন কয়েকজনের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল বারাসতে একজন নেতা যে ধরনের মন্তব্য করেছেন প্রতিবাদী সমাজের মায়েদেরকে নিয়ে, আমরা শুধু ধিক্কার জানিয়ে ক্ষান্ত হইনি, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দলের নির্দেশে। অনেককে সতর্ক করা হয়েছে এ ধরনের অবাঞ্ছিত মন্তব্য বিরত থাকবার জন্য। আমরা নাগরিক সমাজের আন্দোলনের আমাদের নৈতিক সমর্থন আছে, ডাক্তারের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে, নেত্রী স্পষ্ট করেছেন, আমরাও স্পষ্ট করছি। কিন্তু পেছন থেকে সিপিএম রাজনীতি করবার চেষ্টা করে, নিশ্চিতভাবে আমরা তার প্রতিবাদ জানাবো। একটা কথা বলুন, আপনি বলছেন পেছন থেকে যদি সিপিএম থাকে, আরে সিপিএম কেন? পেছন থেকে সিপিএম, বিজেপি, কংগ্রেস, এ বি সি ডি ই যে কোনো রাজনৈতিক দল থাকতে পারে। এটাই তো গণতন্ত্র, এটাই তো গণতন্ত্রের ডিউটি। কে বলেছে যে আপনারা রাজ্যে ক্ষমতায় আছেন বলে অন্য কোনো রাজনৈতিক দল আন্দোলন করতে পারবে না? আর ইউ অল গডস? আপনারা ভগবান? আর তারা কি আন্দোলনের প্রতিপক্ষকে চেঞ্জ করে বিচারের দাবিকে সেকেন্ডারি করে দখলের আন্দোলনকে জোরদার করবার চেষ্টা করে, নিশ্চিতভাবে রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেস আমরা তার বিরোধিতা করবো 100 বার। কারণ বিজেপির এই গার্ডস হয়নি, যেখানে আসামে গণধর্ষণ হচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি কেন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করছে? এই জায়গাটা আমাদের প্রশ্ন। রাজনৈতিক রঙে এই মুহূর্তে রাঙানো হচ্ছে, বলা হচ্ছে এই যে এত আন্দোলন হচ্ছে এর পেছনে সিপিএম রয়েছে। এবার সিপিএম থাকতে পারে, বিজেপি থাকতে পারে, সমাজবাদী পার্টি থাকতে পারে, গোর্খা জনমুক্তি মোর্চা থাকতে পারে, পৃথিবীর যে কোনো পার্টি থাকতে পারে, এটাই গণতন্ত্রের বিউটি, থাকতেই পারে। আমরা কখনো বলিনি নাগরিক আন্দোলন কিংবা ডাক্তারদের আন্দোলনের পিছনে বিজেপি সিপিএম আছে। বিজেপি সিপিএম এই ঘটনাকে রেখে তারা রাজনৈতিক অন্য ধারার আন্দোলন করবার চেষ্টা করছে, সেই কথা বলেছি। নাগরিক সমাজের আন্দোলন এবং ডাক্তারদের আন্দোলন সত্য আন্দোলন, এখানে আমরা কোনো রাজনীতি বিষয় দেখছি না। বেশ 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 বেশ, তাহলে মৌমিতা নয়, তাহলে আমার কাছে অতনুর কাছে যেতে হয়। অতনু, আপনারা কেন রাজনীতি করছেন? অদ্ভুত প্রশ্ন, মানে সত্যি আমি এই প্রশ্নের যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না, কিন্তু আপনারা কেন রাজনীতি করছেন? তৃণমূলকে এই বিচারের দাবি নিয়ে রাস্তায় নামতে কে মানা করেছে? তৃণমূলকে এই যে গোটা যতদিন ধরে 9 তারিখের ইনসিডেন্টের পর থেকে 14 তারিখ তৃণমূল রাস্তায় নামলো, প্রথম হচ্ছে আরজিকর ভাঙচুর করবার জন্য। তার আগে তৃণমূলকে রাস্তায় নামতে কে বারণ করেছিল? এখানে পার্থদা এখানে আছেন তৃণমূলের প্রতিনিধি, উনি বড় বড় মুখ করে বললেন ডাক্তারদের আন্দোলন যুক্তিযুক্ত, আমরা সমর্থন করি। সরিয়ে দিন সিপিকে, আপনি তো সমর্থন করেন ডাক্তারদের আন্দোলনকে। যে ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করা, ইলমাজ, ইজ ইট আ মকারি গোয়িং অন? এসিপি আসবে সিপিকে সরিয়ে দেওয়ার দাবি শুনতে, এসিপি আসবে, সিপির জুনিয়র র্যাঙ্কের অফিসার আসবে যে আমি সিনিয়র র্যাঙ্কের অফিসারকে সরিয়ে দেবো সেই দাবি শুনতে? এটা কার সঙ্গে মকারি করছে এরা? বেশ, আমাদের 3টে প্রশ্ন আছে। পার্থদা,
একটু দেখবেন, তিনটে প্রশ্ন আমরা তুলছি। প্রথম প্রশ্ন, পুলিশের ভূমিকা নিয়ে এত প্রশ্ন ওঠার পরেও নগরপালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় কেন? এত প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে, তাও কমিশনের বিরুদ্ধে পদক্ষেপ নয় কেন? দ্বিতীয় প্রশ্ন, মানুষের আবেগ ক্ষোভকে অগ্রাধিকার না দিয়ে এই প্রশাসন কি ভুল করছে? এবং তৃতীয় প্রশ্ন, রাত জাগছে কলকাতা, নিদ্রা গিয়েছে সরকার, রাত জাগছে আম জনতা, সরকার ঘুমোচ্ছে। বেশ, নিশ্চিতভাবে প্রশ্নগুলো উঠছে। এই প্রশ্নগুলো ওঠা অস্বাভাবিক নয়, কিন্তু সিবিআই যেখানে তদন্ত করছে, সিবিআই তদন্ত করে আগে খোলসা করুন, স্পষ্ট করুন, সুপ্রিম কোর্টে রিপোর্ট করুন যে পুলিশ কি ভূমিকা সেখানে গ্রহণ করেছে, তাদের নেগলিজেন্সি কোন কোন জায়গায় রয়েছে, এবং সেই মোতাবেক নিশ্চিতভাবে সিবিআই সকলকে তদন্তের আওতায় নিয়ে আসুক। কিন্তু আগ বাড়িয়ে কি করে সিপি কে পদত্যাগ এখনই করা হবে বা এই ধরনের বিষয়গুলো নিতে হবে, সেই জায়গাটা আমরা বলবার মতো জায়গায় নেই। আমরা আগে বলি যে সিবিআই আগে স্পষ্ট করুন তার কি ভূমিকা রয়েছে। তারপরে সেই অপদার্থ পুলিশ কমিশনারকে রেখে দেবেন আপনারা, যার নেতৃত্বে তদন্ত হয়েছে। আচ্ছা বেশ বেশ, আমি আপনাদের দুজনকে দুই রাজনৈতিক নেতাকে একটু বিরত থাকার জন্য বলবো। আমি মৌমিতা, আমি জানি আপনার হাতে বেশি সময় নেই আর আপনাকে যেতে হবে। প্রশ্ন করছি, যে প্রশ্নগুলো আমরা তুললাম এটাই তো আমাদের প্রশ্ন। আমরা তো কোনো রাজনৈতিক পতাকা নিয়ে হাঁটিনি, কোনো রাজনৈতিক স্লোগান দিইনি। আমাদের যে প্রত্যেকটা ঘরে ঘরে যে প্রশ্নগুলো উঠেছে, যে ক্ষোভটা উঠেছে, তার একটা ভাষা প্রকাশের কণ্ঠস্বর হয়েছিলাম আমরা। সরকার মানুষের কথা শুনছে এখন? মানুষের কথা শুনলে আমাদেরকে তো রাত জাগতে হতো না, দিন জাগতে হতো না। আমরা তো প্রশ্নগুলো শোনাতে চাইছি, বারবার জোরালো করতে চাইছি কণ্ঠ, যে যাতে শুনতে পাই এবং আমরা তার যথাযথ উত্তর পাই। সেই উত্তরের দাবিতে আমরা কোনো রকম, আমরা প্রথমেই বলা হয়েছে কোনো রাজনৈতিক ছত্রছায়া দল মত নির্বিশেষে সাধারণ মানুষের স্বর হয়ে বলছি। তাহলে সাধারণ মানুষ তো আমরা নির্বাচন করে জনপ্রতিনিধি চুজ করি, রাইট? তো তাদের উত্তর, তাদেরকে আমাদের প্রশ্নের উত্তর দেওয়াটা একটা বেসিক। একেবারে এখানেই পার্থদা, যে প্রশ্নটা আম জনতাদের, যে প্রশ্নটা নাগরিক সমাজের, তা হলো আমরা ভোট দিই, তাই মন্ত্রী হয় লোকজন, বিধায়ক হয় লোকজন, নেতা হন, সাংসদ হন, জনপ্রতিনিধি হন। জনপ্রতিনিধি কিংবা প্রশাসন আম জনতার শক্তিতে হয়। এটা আপনাকেও মানতে হবে, স্নেহানকেও মানতে হবে, অতনুদাকেও মানতে হবে। আমার প্রশ্ন একটাই, আপনারা সেই জনগণকেই ভুলে যাচ্ছেন, সেই জনগণের কথাই শুনছেন না, তাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কেন পুলিশ কমিশনারকে সরায়নি? আর এই মুহূর্তে আপনি উত্তর দেওয়ার আগে ইন্দ্রাণী মুখোপাধ্যায়, ডিসি সেন্ট্রাল, এই মুহূর্তে আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে রয়েছে। বিচারের দাবিতে লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের, এবং সেইখানে অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ এবং ডিসি নর্থ ইন্দ্রাণী মুখোপাধ্যায় তিনি রয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি লেটেস্ট আপডেট নিয়ে। সঙ্গে থাকুন এনকে টিভি বাংলা। পুলিশের ভূমিকা নিয়ে এত প্রশ্ন, তারপরেও নগরপাল
তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়। কেন পদক্ষেপ নয়? আজকে এটাই প্রশ্ন। এই মুহূর্তে প্রথমে সরাসরি লালবাজারের ছবি দেখাবো। লালবাজারে যেখানে আন্দোলনকারীরা রয়েছেন, জুনিয়র ডাক্তাররা যেখানে অবস্থান বিক্ষোভ করছেন, সেখানে এই মুহূর্তে অ্যাডিশনাল সিপি এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায় ডিসি নর্থ তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। আন্দোলনকারীদের তরফে কিঞ্জল নন্দ, ডাক্তার কিঞ্জল নন্দ, যিনি এই আন্দোলনের মুখ হয়ে উঠেছেন, তিনি রয়েছেন। সেই পুরনো অভিযোগ, যে অভিযোগ গত 23 দিন ধরে, যে অভিযোগ আমরা বারবার শুনছি, সেই অভিযোগগুলো আবারও উঠে আসছে। স্নেহায়ন পার্থদা বারবার বলছেন সিবিআই এর দিকে তাকাতে হবে, সিবিআই তদন্ত করছে, সিবিআই তদন্ত করছে। কিন্তু আমাদের প্রশ্ন খুব সহজ। প্রথম 5 দিন তখন সিবিআই ছিল না, তখন এফবিআই ছিল না, তখন সিআইএ ছিল না, তখন মোসাদ ছিল না, কেউ ছিল না। তখন কলকাতা পুলিশ ছিল। যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে কথা বলা হয়, তুলনা করা হয়, সেই কলকাতা পুলিশ প্রথম 5 দিনে কি করলো? না দেখো, বিষয়টা হচ্ছে গিয়ে তুমি এফবিআই বলো, তুমি স্কটল্যান্ড ইয়ার্ড বলো, বা যে কোনো বড় বড় নামী তদন্তকারী সংস্থা বলো, আমার মনে হয় তাদেরকেও তদন্ত করতে গেলে বেসিক যে জিনিসটা রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে গিয়ে তথ্য এবং প্রমাণ। এবং এই তথ্য এবং প্রমাণ 5 দিনে সংরক্ষণ তো দূরের কথা, লোপাট তো দূরের কথা, সেগুলোকে মিটিয়ে দেওয়া হয়েছে। তো তার পরবর্তী সময় সিবিআই এর অবশ্যই এই তদন্তটা করতে তো সমস্যায় পড়তেই হচ্ছে। তো কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমরা প্রথম দিন থেকে একটা দাবি করে এসেছি, এবং সিবিআই এর কাছেও আমাদের 1 পয়েন্ট দাবি আছে যে এই ঘটনা কোনো বিকৃত মস্তিষ্কের পুরুষের কামনার ফল কিন্তু না, এর পেছনে কিন্তু একটি বড় র্যাকেট কাজ করছে। এর আগেও আরজি করে 6টি এরকম রহস্যজনক মৃত্যু হয়েছে, কোথাও আত্মহত্যা, কোথাও কার্ডিয়াক অ্যারেস্ট বলে চালানো হয়েছে। আমরা প্রথম থেকে দাবি করেছি এই ঘটনায় তদন্ত করতে হবে, দোষীদের শাস্তি দিতে হবে, কিন্তু বৃহত্তর ষড়যন্ত্র এন্টায়ার র্যাকেটটাকে সামনে আনতে হবে। না হলে কিন্তু আবারও ঘটনা ঘটবে, আমাদের কোনো একটি প্রাণ আবারও চলে যাবে, আবারও কোনো আমাদের বোন হয়তো এরকম ভাবে নির্যাতিত হবে। তাই আমরা বারবার বলছি যে এই যে আজকে আমি শেষ করি, এই যে আজকে উনারা এই যে দাবিটা করছে এই জুনিয়র ডাক্তাররা, এবং সেখানে এসিপি এসছে, এসিপি আসাতে একটা কথা অতনুদা কারেক্ট বলেছে যে এসিপি এসে শুনবে যে সিপি কে সরাতে হবে। আবার একটা জায়গায় আমি বলবো না, ভালো করেছে এসিপি এসছে, কারণ সিপি আসলে সিপিকে যদি প্রশ্ন করা হয় রাম কেন বনবাসে গেল, উনি বলবেন যে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। এর পারফেক্ট এক্সাম্পল তুমি হয়তো দেখেছো 14 তারিখ রাতে। তো আমার সেই জন্য মনে হয় যদি এসিপি অন্তত একটু জুনিয়র ডাক্তারদের যে দাবি দেওয়া আছে তার পরিপ্রেক্ষিতে ঠিকঠাক অ্যান্সার দিতে পারে তো বেটার হবে। সত্যি তো পার্থবাবু, যেদিন পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করা হলো যে এত পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে দুষ্কৃতীরা এসে 14 তারিখ রাত্রে আরজি কর ভাঙচুর করলো, সেদিন পুলিশ কমিশনার সেই উত্তর তো দেনইনি। এবং আমি একেবারে সাক্ষী ছিলাম, আমি সেখানে ছিলাম, প্রশ্নটা আমরাই করেছিলাম। আমাদেরকে উনি গালমন্দ করলেন, উনি আমাদেরকে বললেন আমরা কলকাতা পুলিশকে নিয়ে কুৎসা করছি। আমাদের তো মনে হয় এই মুহূর্তে কলকাতা পুলিশের ইমেজ যদি সবচেয়ে বেশি কেউ টার্নিশ করে থাকেন সেটা বিনীত গোয়েল। আপনাদের মনে হচ্ছে না? দেখুন, আমি সিপির মুখপাত্র নই, তো আমরা এটুকু বলতে পারি যে আমি প্রথম থেকেই বলছি কোথাও একটা খামতি থেকেছে বলেই হয়তো মহামান্য হাইকোর্ট সিবিআই কে মামলাটা ট্রান্সফার করেছে। তো সুতরাং সিবিআই এটা খুঁজে বের করুক কার কোন কি ভূমিকা রয়েছে। এবং দ্বিতীয় কথা, আজকের এই আন্দোলনের প্রেক্ষিতে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের বেশ কয়েকজন তারা এই মুহূর্তে আলোচনা করছে, আলোচনার পর্যায়ে কোন জায়গায় করছে সেটা না দেখে এই মুহূর্তে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। তবে নিশ্চিতভাবে এসিপি এসেছে, হয়তো খানিকক্ষণ বাদে সিপিও আসতে পারেন, আমি জানি না সেটা হবে কিনা। তবে আলোচনা করেই গোটা বিষয়টার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। এবং যে মূল দাবি বিচার এবং অতি সত্বর দোষীদের ক্যাপিটাল পানিশমেন্ট, সেটা করা প্রয়োজন। নিশ্চয়ই সুপ্রিম কোর্ট সেই বিষয়টা তারা নজরদারি রাখছে সিবিআই এর তদন্তের উপর, এবং সিবিআই 5 তারিখ কি রিপোর্ট দিচ্ছে তার উপর আমরা তাকিয়ে রয়েছি। আমরা চাই দোষীদের চরম শাস্তি হোক, এটাই আমাদের মূল কথা। বেশ 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 পার্থদা, আমি বুঝলাম। পার্থদা, ডাক্তারবাবু, এই প্রথম আমি দেখলাম তৃণমূল কংগ্রেস খুব খুশি হয়েছে একটা তদন্ত সিবিআই এর ওপর গেছে, কারণ তারা একটা পাঞ্চিং ব্যাগ পেয়ে গেছে। যে তদন্ত কেন এগোচ্ছে না, সিবিআই কে জিজ্ঞেস করো। সেটা বলতেই পারেন। প্রথমে একটা কথা বলে দিই, স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে কলকাতা পুলিশের কোনোদিন তুলনা হয় না। স্কটল্যান্ড ইয়ার্ড এসেছিল ওয়েলফেয়ার প্রোগ্রামের জন্য,
কলকাতা পুলিশ এসেছিল ফ্রিডম মুভমেন্টটাকে সাপ্রেস করার জন্য, একদম আলাদা বিষয় ছিল। আর একটা কথা হচ্ছে আজকে হ্যাঁ প্রথম 4 দিন বিশেষ কিছু হয়নি, সিবিআইয়ের হাতে করে গেছে পাঞ্চিং ব্যাগ। আমি ইউ হ্যাভ ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টার্ম, ইটস পাঞ্চিং ব্যাগ অ্যান্ড দে ক্যান শার্ক দেয়ার রেসপন্সিবিলিটি নাও। কিন্তু একটা কথা হচ্ছে, ডাক্তার হিসেবে একটা কথা বলি, মুশকিলটা হচ্ছে ডাক্তারি আন্দোলন কতটা ক্যারেড আউট হবে এটা একটা সন্দেহ। কারণ ওখানে যারা গেছে খালি আরজি করেন নয়, প্রাইভেট ডাক্তাররা গেছে, তারা প্র্যাকটিসিং আছে, কতদিন কতক্ষণ টানতে পারবে দ্যাট ইজ এ ভেরি বিগ ইস্যু। ডাক্তারদের পক্ষে ডিফিকাল্ট, তাদের একটা পেশেন্টকে সার্ভ করতে হয়। এইবার যেটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এই মুভমেন্টটা এখন পুলিশ আসছে এটাকে ড্র্যাগ করানো করতে, কারণ ডাক্তারস আর প্রফেশনালস, তারা আজকে ডাক্তারি করছে, পেশেন্ট দেখছে, সেখানে তারা খাটছে, কিন্তু আজকে রাস্তায় মুভমেন্ট করার অভ্যেস তাদের নেই। এই ড্র্যাগ করতে 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 পুলিশ কিন্তু একদম টু দ্য হিল্ট নিয়ে যাবে। আচ্ছা ডাক্তারবাবু, এর পেছনে কি রাজনীতি রয়েছে? মানে আপনার কি মনে হয়? কারণ প্রথমে যখন এই স্লোগানগুলো আমরা শুনছিলাম, নির্যাতিতার বিচারের স্লোগান শুনছিলাম, সেই স্লোগান আমরা মৌমিতাদের আন্দোলনেও শুনেছি, ডাক্তারদের আন্দোলনেও শুনেছিলাম, বিচার চাই, সেখান থেকে সিপির পদত্যাগ চাই। স্লোগানের দিক পরিবর্তন হয়েছে, রাজনীতি রয়েছে। এই জায়গাটা যেটা হচ্ছে, ইস্যুটা ডাইলুটেড হয়ে যাচ্ছে, কিন্তু যে মেইন যে আমাদের ফোকাসটা কোথায়? তিলোত্তমার বিচার। তো তিলোত্তমার বিচার তো আপনি বলছেন ডাইলিউট হচ্ছে, কিন্তু আমার একটা থিওরি হচ্ছে তিলোত্তমার বিচার কে দেবে? প্রশাসন দেবে। প্রশাসনের ফার্স্ট উইং কে? ফার্স্ট উইং পুলিশ, যার মাথায় বিনীত কুমার, তারপর আসবে জুডিশিয়ারি। তো প্রথমে তো এক্সিকিউটিভকে কাজ করতে হয়। বলছি আমি এই জায়গাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। এখন রেস্ট উইথ সিবিআই কিন্তু এখানে আমরা যারা আছি তাদের কথায় কাজ করবে না, দে আর নট। এখানে অন দ্য টপ অফ ইট দেয়ার ইজ আ রাইডার। এখানে ইট হ্যাজ বিন টেকেন আপ বাই সুপ্রিম কোর্ট অ্যাজ আ সুমোটো কেস। সেখানে সুপ্রিম কোর্ট হ্যাজ মেড আ ভেরি ক্লিয়ার অবজারভেশন যে এই কেসটা মনিটর্ড বাই দ্য সুপ্রিম কোর্ট। 5 তারিখ কতটা রিভিল করে, উই হ্যাভ টু ওয়েট ফর দ্য রেভেলেশনস। এই জায়গায় কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা 5 তারিখের হয় অপেক্ষা করব। তবে ডাক্তারবাবু, আপনার নিশ্চয়ই মনে আছেন ডিওয়াই চন্দ্রচূড় এবং জাস্টিস পরিতার সেই সময় দাঁড়িয়ে একটি অবজারভেশন দিয়েছিলেন, এবং অবজারভেশনটা একেবারে সখ্য অবজারভেশন। সেইখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, 30 বছরের কেরিয়ারে আমি এমন টাইম লাইন দেখিনি, আমি এমন ইনভেস্টিগেশন দেখিনি। কখন ময়নাতদন্ত হলো, আনন্যাচারাল ডেথ আগে কেন বলা হলো, ময়নাতদন্তের পর কেন বলা হচ্ছে, সমস্তটা ধোঁয়াশায়। এবং সিবিআই সেখানে বলেছিল 5 দিনে, আমি আবার মনে করে দিন, ফোকাস অন দ্য ওয়ার্ড, বদলে গেছে বলেননি, বলেছিল অল্টার্ড। 5 days a lot of things have been altered, অর্থাৎ আমূল পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখানেই তো আমার প্রশ্ন মৌমিতাদের কাছে, মৌমিতা তোমাদের দাবিগুলো কি কি? একটা ইম্পর্টেন্ট কথা বলে আমি বন্ধ করে দিচ্ছি, আমি আর বলবো না। সেটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস যেটা এভিডেন্স আসছে, সেটা হচ্ছে সিএফএল রিপোর্টে, সেটা হচ্ছে গ্যাংরেপ দে হ্যাভ রুলড আউট। এই জায়গাতে সিএফএল কে কিন্তু কিছু কোয়েশ্চেন করা দরকার আছে। এখনো তো পাইনি আমরা সেই রিপোর্ট। সেটা কিন্তু কিছু কাগজ বার করে ফেলছে, আই ডু নট নো হাউ। হ্যাঁ, যে কাগজ বার করছে, যে কাগজ অ্যাকচুয়ালি কাগজ নয়, যিনি এইটা নিয়ে টুইট করেছিলেন, তৃণমূলের এক সাংসদ, রাজ্যসভার সাংসদ, একটা বাংলা কাগজ বার করেছে, বেঙ্গলি ডেইলি বার করেছে। সেটা আমার বক্তব্য হচ্ছে, এখানে আমার কাছে সিএফএল এর কাছে কিছু প্রশ্ন আছে। ওই তারা তো ফার্স্ট দেখেছে সিমেন্টটা, সেই স্পার্মের মোটিলিটি ছিল কিনা, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিন্তু আমার তো মনে হয় এর থেকেও বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে আরজি করের ফরেনসিক মেডিসিনের ডেমনস্ট্রেটর, তিনি ক্রাইম সিনে কি করছিলেন? অভিক দে, কোট আনকোট অভিক দে, যাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে কলকাতা পুলিশ চালাবার চেষ্টা করছে, কিন্তু আইএমএ মানছে না। আইএমএ বলছে অভিক দে, একদমই অভিক দে। কিন্তু আমার প্রশ্ন এখানেই, কলকাতা পুলিশের কি দায় পড়েছে যে অভিক থেকে শিল্ড করে তাকে কলকাতা পুলিশের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানো? দেখুন, ব্ল্যাক শিপদের শিল্ড করা উচিতই না। আ ক্রিমিনাল ইজ আ ক্রিমিনাল, আ ব্ল্যাক শিপ ইজ আ ব্ল্যাক শিপ, হি শুড বি রিমুভড ফ্রম দ্য সিন। এটা আমি মনে করি। এখানেই মৌমিতাদের কাছে প্রশ্ন, মৌমিতা, সিবিআই শুনছি, সিবিআই 5 দিন পর এসছে। ওই প্রথম 5 দিনে যা হয়েছিল তা নিয়েও তো আমরা খুব একটা ক্লিয়ার নই, আমাদের তো অনেক ধোঁয়াশা রয়েছে। আমরা তো সেই প্রশ্নটাই রেখেছি। কি প্রশ্ন? সেই প্রশ্নটাই আমাদের করার, যে প্রথমত হলো সন্দীপ ঘোষের সাসপেনশন, তার সাথে সাথে লাইসেন্স ক্যান্সেল করতে হবে। আর এভিডেন্স ট্যাম্পারিং যেটা হয়েছে, সবাই জানে এভিডেন্স ভীষণভাবে ট্যাম্পার হয়েছে। অনেকটা সময় লেগে গেছে আমাদের প্রথম মানুষের কাছে পৌঁছতে। এখনও ক্লিয়ার নয়, কিন্তু মানুষ এখনও জানে না যে কি হচ্ছে। প্রত্যেকটা যেটুকু আমরা জানতে পারছি, ছোটো ছোটো যেটুকু জানানো হচ্ছে সেইটুকুই আমরা জানতে পারছি।
সেই যে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে সেই প্রত্যেকটা জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে কিন্তু মানে একদম উপযুক্ত এফআইআর পদ্ধতির দ্বারা তাদেরকে আইডেন্টিফাই করে সেই ব্যবস্থাটা নিতে হবে। এটা হলো আমাদের প্রথম দাবি। তাছাড়াও অনেকগুলো দাবি রয়েছে, যেমন আইসিসি আছে, এলসিসি আছে, যেগুলো অনেক জায়গায় আছে কিন্তু ঠিকঠাক করে প্রয়োগ হয় না। সেইখানে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড করতে হবে লোকজনকে এবং মহিলার সংখ্যা বাড়াতে হবে। ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড মানে আপনি বলছেন এই মুহূর্তে সেখানে যে ইলেকশনগুলো হয় সেগুলো শাসক দলের লোকজনকে ঢুকিয়ে দেওয়া হয়? অবভিয়াসলি, মানে সাধারণ মানুষের কথা বলার জন্য আবার আবার জনপ্রতিনিধিতে ফিরে আসছি, সেখানেই তো আমাদের প্রশ্নগুলো জনপ্রতিনিধির কাছেই চলে আসছে ঘুরে ফিরে। তাহলে আমাদের ইলেক্টেড যে মানুষজন সেখানে পাবলিকের দ্বারা মানে সাধারণ মানুষের দ্বারা কোনো একজন মানে কোনো মানুষকে এখানে রাখতে হবে, সেখানে মহিলাদেরকে রাখতে হবে, যে ক্ষেত্রে আমাদের যে মানুষের ক্ষেত্রে ধোঁয়াশা, যেটা তুমি বললে ধোঁয়াশা, সেই ধোঁয়াশার থেকে ক্ল্যারিফিকেশন পাওয়াই, যেখানে আমরাও জানতে পারি যে কি হচ্ছে, সেখানে কোনো রকম ট্যাম্পারিং আমরা কোনো এভিডেন্সে বুঝতে পারছি ট্যাম্পারিং হচ্ছে কিন্তু প্রশ্ন করলে উত্তর পাচ্ছি না, সেই ধোঁয়াশাগুলো আমরা চাই না একেবারে। এবং এই ধোঁয়াশার জন্য কি হয়েছে জানেন? এই ধোঁয়াশার জন্য আজকে লালবাজার থেকে কয়েকটা স্লোগান শুনতে পেলাম আমরা। আমার সহকর্মীদের বলবো সেই স্লোগানগুলো শোনাতে, সেই ছবিগুলো দেখাতে, আপনারা দেখতেও পাচ্ছেন। অতীতে এইভাবে শিরদাঁড়া নিয়ে পুলিশের কমিশনারের কার্টুন এঁকে সেটার পোস্টার করে সেখানে চটির বাড়ি মেরে প্রতিবাদ কলকাতা খুব কম দেখেছে। স্লোগান কি কি উঠেছে শুনুন আজকে, যে স্লোগান আজ লালবাজারে উঠেছে। এবার তুমি গদি ছাড়ো, বিনীত গোয়েল লজ্জা করো। একটা শিরদাঁড়া সামনে রেখে এই প্রশ্ন তুলছেন জুনিয়র ডাক্তাররা। পার্থবাবু, এর থেকে লজ্জাজনক কি হতে পারে তৃণমূল কংগ্রেসের জন্য? এই লজ্জা সিপিএম 2006 পেয়ে এসছে, এখানে আপনারা পাচ্ছেন 24। যে আরজিকরের ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক ঘটনা। এটা পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের আন্দোলন দানা বাঁধছে এবং মূল দাবির পাশাপাশি কিছু সাবসিকুয়েন্ট দাবিও উঠছে, কিন্তু আমরা যাতে ফোকাসটা কখনোই হারাই না মূল দাবি থেকে, এটা আমাদের কাম্য থাকবে। নিশ্চিতভাবে এই একটি ঘটনা শুধুমাত্র গোটা বিষয়টাকে যে নাড়িয়ে দিয়েছে নয়, যে পরপর মহিলাদের উপর নির্যাতন বা এই ধরনের ঘটনাগুলো একটা পুঞ্জীভূত ক্ষোভ এখানে জন্মেছে। তো স্বাভাবিকভাবে আমরা চাই সবার আগে এই আরজিকর ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা কারা এবং তাদের প্রকৃত চিহ্নিত করা। বিনীত গোয়েলকে এখনো আপনারা সরাননি কেন? অতনু, পার্থদা বলছে যে আমরা চাই যারা যুক্ত তারা শাস্তি পাক, কিন্তু এখনো পর্যন্ত বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই। একজন ডিসি কে সরিয়ে দায় ঝেড়ে ফেলেছে প্রশাসন। ডাক্তারবাবুরা আন্দোলনে এই যে মেরুদণ্ডটা আপনি দেখালেন না, মেরুদণ্ড নিয়ে আন্দোলন করছেন, প্রতীকী বিদ্রুপ দেখাচ্ছেন। আসলে ব্যাপারটা বুঝতে হবে যে পার্থবাবুদের দায়বদ্ধতাটা কোথায়, এই বিনীত গোয়েলের মেরুদণ্ডটা আসলে কোথায় বাধা পড়লো। আমরা তো বিশ্বাস করতে চাই যে কলকাতা পুলিশ এতটাই দক্ষ যে কলকাতা পুলিশকে এই রাজ্যের কেন, এই দেশের কেন, এই বিশ্বের যে কোনো দক্ষ এজেন্সির সঙ্গে তুলনা করুক, আমরা এটা বিশ্বাস করতে চাই, এই ভরসাতে আমরা রাতে ঘুমাতে যেতে চাই। কিন্তু তারপরে আমরা দেখি সুপ্রিম কোর্টের জাস্টিস পাদ্রিওয়ালা বলেন যে কলকাতা পুলিশের যে তদন্তের টাইম ফ্রেম, 9:45 সময় আনকনশাস বডি নিয়ে একটা জিডি, তারপর রাত্রি 11টা পরে গিয়ে হচ্ছে এফআইআর করে জায়গাটাকে প্লেস অফ অকারেন্স সিল করা, মানে প্রায় 13 থেকে 14 ঘন্টা ক্রাইম সিনকে ওপেন রেখে দেওয়া। জাস্টিস পাদ্রিওয়ালা বলছেন আমি আমার 30 বছরের কর্মজীবনে এইরকম তদন্ত প্রক্রিয়া দেখিনি। আমরা তো ভরসা করতে চাই। একবার এখানেই মৌমিতা এবং ডাক্তার অরিন্দম বিশ্বাস একটি প্রশ্ন রয়েছে এবং পার্থদা আপনিও এই প্রশ্নের উত্তর দেবেন ওনারা বলার পর। তাহলে আমার 3টি ঘটনায় আমার অদ্ভুত লেগেছে পুলিশের ভূমিকা। প্রথম ঘটনা, 14 তারিখ যখন র্যানস্যাক হলো আরজিকর, তার কয়েকদিন পর সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের একদল নেতারা একটি ভিডিও সার্কুলেট করতে শুরু করলেন তাদের টুইটার হ্যান্ডেলে, তাদের সোশ্যাল হ্যান্ডেলে। নিশ্চয়ই স্নেহন, মৌমিতা তোমাদের মনে আছে, লালবাজারে পুলিশ কমিশনার প্রেস কনফারেন্স ডেকে সাংবাদিকদের সামনে একটি ভিডিও দেখাচ্ছেন, যে ভিডিওটা সেই ভিডিও
যেটা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতারা দুদিন আগে থেকে সকালবেলা থেকে সার্কুলেট করছেন। একটি বলা হলো ডিওয়াইএফআই করেছে, কিন্তু একটিও ডিওয়াইএফআই কর্মী কিংবা বামপন্থী কর্মীকে এখনো পর্যন্ত আরজিকর ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করতে পারলেন না, প্রথম। দ্বিতীয়, ক্রাইম সিনের একটি ভিডিও আমরা দেখতে পেলাম যেখানে দেখা যাচ্ছে মানুষের ভিড়। সেখানে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এলেন, এসে বললেন 40 এবং 10, 40 ফুট কর্ডন করা আছে, 10 ফুট কর্ডন করা নেই। আমাদের প্রশ্ন, আজ যদি আমার এই স্টুডিওতে কোনো ক্রাইম ঘটে, যতটুকু আমরা পুলিশে কাজ না করে বুঝতে পারি, সাধারণ জ্ঞানে জানতে পারি, এই গোটা স্টুডিওটা ক্রাইম সিন হয়। এর 40, 10, 12 মাপা যায় না, হঠাৎ এরকম বয়ান কেন? তৃতীয়, যে অভিজ্ঞকে ডাক্তারি কাউন্সিল আইএমএ দায়িত্ব নিয়ে বারবার বলছেন যে ইনি অভিজ্ঞ, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিজ্ঞ, তৃণমূল কংগ্রেসের যোদ্ধা অভিজ্ঞ, যে অভিজ্ঞ ক্রাইম সিনে দাঁড়িয়ে আছেন, তাকে লালবাজার কেন নিজেদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করলো? এই তিনটে প্রশ্নর পর ওই শিরদাঁড়া এবং বিনীত গোয়েল দুটো অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে পার্থবাবু। আমি বলবো একদম পার্থবাবু। হ্যালো, না দেখুন, আমি একটা বিষয় ইলমাস প্রথম থেকেই আমি কিন্তু বলে আসছি যে কোথাও খামতি থেকেছে বলেই তো মহামান্য হাইকোর্ট সিবিআই কে দিয়েছে। তাহলে খামতিগুলো কারা করেছে, খামতিগুলো কি, সিবিআই এই বিষয়গুলো প্রকাশ্যে আনুক এবং সকলকেই তারা তদন্তের স্ক্যানারে আনুক। বলা হচ্ছে প্রমাণ লোপাট। তাহলে যখন আপনি মানছেন খামতি রয়েছে, যখন আপনি মানছেন খামতি রয়েছে, আপনার পুলিশ মন্ত্রী মেনে নিয়ে পুলিশ কমিশনারকে সরাচ্ছে না কেন? আমি মানছি না, আমি বলতে চাইছি এই খামতিগুলো থেকেছে মনে হচ্ছে বলে তো হাইকোর্ট সিবিআই কে তদন্ত ভারটা দিয়েছে যে পুলিশের কোথাও একটা খামতি রয়েছে। আমি এটা তর্কের খাতিরে ধরে, তাই তো সিবিআই কে দেওয়া হচ্ছে, তাই তো সিবিআই কে দেওয়া হচ্ছে, তাহলে তো পুলিশই তদন্ত করতো যদি যথাযথভাবে তদন্ত হতো, যদি হাইকোর্টের মনে হতো। সেই জায়গায় সিবিআই ক্লিয়ারিফিকেশন, সিবিআই সুপ্রিম কোর্ট আমি বুঝেছি, সেই সিবিআইতেই যাব পার্থদা, আপনি সেই সিবিআইতেই যাবেন। অতনু, এখানে নিশ্চয়ই তোমার মনে আছে 2006 সালে পুলিশের ভূমিকা নিয়ে এত বড় প্রশ্ন উঠে, সেই সময় তৎকালীন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়কে বুদ্ধদেব ভট্টাচার্যকে সরাতে হয়েছিল, গৌতম মোহন চট্টোপাধ্যায়কে পুলিশ কমিশনার করতে হয়েছিল, এবং সেই কেসটা ছিল রিজওয়ানুর রহমান হত্যাকাণ্ড। তাহলে এই মুহূর্তে রিজওয়ানুর রহমান হত্যাকাণ্ডের সময় যে ফ্ল্যাগ লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ফেস করেছিল এবং ফাইনালি তাকে পুলিশ কমিশনারকে সরাতেই হয়েছিল, এই সরকারকে সেটাই করতে হবে, বিলম্বিত হলেও সেটাই ফাইনাল স্টেপ। এই যে এই কমিশনারের নেতৃত্বে যে তদন্ত, এই তদন্তে তো সুপ্রিম কোর্ট যেদিন থেকে হচ্ছে শঙ্কা প্রকাশ করেছে এই সিপিকে যার আন্ডারে তদন্ত, তাকেই তো সরানো উচিত, তাকে তো তখনই হচ্ছে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সরকারে কি করলো, নর্থ মানে ডিসি নর্থ অ্যান্ড নর্থ সাবারবানের আন্ডারে আসে টালা থানা, সেই থানার মামলা নিয়ে প্রেস মিট করতে বারবার পাঠাচ্ছে ডিসি সেন্ট্রালকে, মানে এতটাই এরা রিলাক্টেন্ট, মানে সংশ্লিষ্ট যে ডিসি তাকে অবধি হচ্ছে সে অবধি প্রেসকে ফেস করবে না, প্রেসকে ফেস করবে কে, ডিসি সেন্ট্রাল, যার জুরিসডিকশনই নয় তালা থানাটা। আর আমি বলবো ইলমাজ, তৃণমূল নেতাদের এই 40, 10 ফস এগুলো না জিজ্ঞেস করবে না, ওরা 75, 25-এর বাইরে কিছু বোঝে না, এই 40, 10টা জিজ্ঞেস করে বিব্রত করবে না। একটা গোটা ক্রাইম সিনকে যারা নষ্ট করলো। মনে আছে 2006 সালে রিজওয়ানুর রহমান হত্যাকাণ্ড, সেই সময় যে সমস্যায় পড়েছিল বামফ্রন্ট সরকার, এখন ঠিক সেই সমস্যাতেই পড়েছে তৃণমূল কংগ্রেস সরকার। কারণ এই মুহূর্তে কি বিনীত গোয়েল তৃণমূল কংগ্রেসের প্রসূন মুখোপাধ্যায়, সরাতে হবেই, কিন্তু যতদিন আটকানো যায়। দেখো, আমরা তো ছোটবেলা থেকে কোনো রকমভাবে কোনো রাজনীতিক ব্যাকগ্রাউন্ড নেই, না আমরা মিছিলে হেঁটেছি, না আমরা রাজনীতি করেছি। আমরা সাধারণ মানুষের মতো মহিলা হিসেবে ডেলি প্যাসেঞ্জারি করেছি, কর্মস্থলে গিয়েছি, কর্মস্থলে গিয়ে তারপরে কাজ করেছি, বাড়ি ফিরেছি। এইবার রিজওয়ানুর ঘটনা ঘটেছে, তারপরেও অনেক 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 ঘটনা ঘটেছে যেখানে কখনোই আমাদের কাছে বিচারের যে অ্যাকচুয়াল যে বিচারের যে ডেফিনেশন হয় সেটা কিন্তু স্যাটিসফাইড বিচার কখনোই হয়নি। সেখানে কাউকে না কাউকে সামনে এনে কোনো না কোনো ঘটনা দিয়ে ডিস্ট্র্যাক্টেড হয়ে বিচার কিন্তু অন্য দিকে ঘুরে গেছে। সেটা একটা ট্রেন্ড বলতে পারো, মানে এটা এরকমভাবেই দেখে অভ্যস্ত আমরা। তাই জন্য হঠাৎ করে বিচারের জন্য যে এতজন মিলে চিৎকার করছি, এই জন্য যে অনেক তো হয়েছে, এটা 2006, 2012 প্রত্যেকটা ঘটনায় আমরা একই জিনিসের রিপিটেশন পাই, ডিস্ট্রাকশন। একেবারে, কিন্তু এই বিচারের
জন্য চিৎকারের সঙ্গে সঙ্গে রাজনীতির অভিযোগও উঠছে। রাজনীতির অভিযোগ উঠছে তখন আমাদের রাজ্যের বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল আনার কথা বলা হচ্ছে। বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন পুরোটাই রাজনীতি করার জন্য করছেন। বিএনএস তো রয়েছে, তখন আলাদা করে একটি বিল আনার কি দরকার রয়েছে? এই নতুন বিলে কি বলা রয়েছে? রাজ্যের আইন দপ্তর সূত্রে যে খবর আমরা পেয়েছি, আইন ও বিচার বিভাগের কাছ থেকে যে আমরা পেয়েছি, গণধর্ষণের শাস্তি আজীবন কারাদণ্ড ও মৃত্যুদণ্ড। ধর্ষণের শাস্তি, ধর্ষণ পাশাপাশি ধর্ষণকারীর দ্বারা আঘাতের কারণে মৃত্যুর শাস্তি, মৃত্যুদণ্ড ও জরিমানা। অপরাজিতা মহিলা ও শিশু বিল, যেটা আগামীকাল বিধানসভায় টেবিল করা হবে, যে আইন আনার চেষ্টা করছে সরকার সূত্র মারফত, রাজ্য আইন ও বিচার বিভাগের সূত্র মারফত আমরা জানতে পারছি এই ধারা এই কথা উল্লেখ করা রয়েছে। তবে এই ধারা, এই উল্লেখযোগ্য শাস্তির কথা, এটা তো বিএনএসেই বলা রয়েছে, ভারতীয় ন্যায় সংহিতাতেই বলে রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতাতে কি বলা রয়েছে? বলা রয়েছে ধর্ষণ কিংবা গণধর্ষণের অভিযোগ উঠলে কারো বিরুদ্ধে যদি দোষী প্রমাণিত হন তাহলে মিনিমাম 20 বছরের কারাদণ্ড, যেটা পরবর্তীকালে যাবজ্জীবনও হতে পারে, এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে ডেথ পেনাল্টি কিংবা মৃত্যুদণ্ড। ভারতীয় জনতা পার্টির বক্তব্য যে তৃণমূল কংগ্রেস বিএনএস থাকা সত্ত্বেও এই বিল আনার চেষ্টা করছে পুরোটাই রাজনীতির কারণে। কোন রাজনীতি? শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন, কুণাল ঘোষ কি বলছেন শুনুন। কালকে কি ভূমিকা থাকবে কালকেই আপনারা দেখতে পাবেন। বিল ডিস্ট্রিবিউট করেছে এবং বিলে যা যা অ্যামেন্ডমেন্ট দেওয়ার আমরা সব দেব এবং আমাদের সব বলবেন। এই এত বড় একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে সেখানে মাত্র 2 ঘন্টার ডিসকাশন, 12টা থেকে 2টো, আমাদের ভাগে 60 মিনিট। আমি অপোজিশন লিডার হিসেবে অল্প খানিকক্ষণ বলবো, বাকি সময়টা ভারতীয় জনতা পার্টির মহিলা সদস্যরা তারা কালকে বক্তব্য রাখবেন। বাকিটা কালকে। ধর্ষণ এবং খুন, এই নারী নির্যাতনের মোকাবিলায় মৃত্যুদণ্ড এবং কঠোরতম বিল চাই, আইন চাই। তো তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরে তো এখন শুভেন্দুবাবু এখন উল্টো কথা বলছেন। তো তার নেতা নরেন্দ্র মোদীজি তিনি তো এখনো একই কথা বলছেন যে এই কড়া আইন চাই। বাবু, বিল পাস হবে রাজ্যের বিধানসভায়, গভর্নরের কাছে যাবে, সই হবে না, আবার একটা কেন্দ্র বনাম রাজ্য সংঘাত হবে। কারণ যখন বিএনএস রয়েছে বলবৎ হবে কেন্দ্রীয় আইন। দেখুন, আমি রাজনীতির জায়গা নয়। পরিষ্কার কথা একটা বলি, ব্রডার পার্সপেক্টিভে আমি দেখবো হাঁসখালিতে যে ঘটনাটা ঘটেছিল ওই বোনের সাথে, এখানেও যে আরেক বোনের সাথে ডাক্তারি একইভাবে, কিন্তু একইভাবে সেই বিক্ষোভ হয়নি। রাজনৈতিক দল করেছে, এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু একটা কথা, হাঁসখালি সেও কিন্তু সেদিন দুর্ভাগা ছিল, তাকে খুন করা হয়েছিল। এবার যেটা হচ্ছে, আমরা কিন্তু পার্সপেক্টিভ থেকে সরে যাচ্ছি। আমি আপনার কাছে এখানে অনেকবার বিশাখা গাইডলাইন্স হয়েছে, এই বিশাখা গাইডলাইন্স নিয়ে কিন্তু একটা কথা কোন সমাজ, নাগরিক সমাজের কাছ থেকে 1997 থেকে আজ পর্যন্ত ইমপ্লিমেন্টই হয়নি, কোনো আওয়াজ কেউ বলেনি বিশাখা গাইডলাইন্স। দ্যাট ইজ প্যাথেটিক। কিন্তু সেটার ফেলিয়ার আরেকটা কথা 120টা ফাস্ট ট্র্যাক কোর্ট আছে, একটা নন ডিসফাংশনাল, 6টা পস্কোর আন্ডারে আছে, সেটা ডিসফাংশনাল। এইগুলো কে তুলবে? এগুলো কে তুলবে? এই মুহূর্তে বাংলায় 11টি ফাস্ট ট্র্যাক কোর্ট হয়নি, 48,000 নির্যাতিতা তাদের বিচারের অপেক্ষায়। মানুষ এই জন্য জানতে চায় যে বিচার এই নির্যাতিতা কবে পাবে। 2012 সাল থেকে 48,000 নির্যাতিতা এখনো অপেক্ষাই করছে বিচারের। 48,600 এক্স্যাক্টলি। দেখুন, নিশ্চিতভাবে একটা টাইম ফ্রেম বেঁধে একটা ল ফ্রেম হওয়া অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। অনন্তকাল ধরে বা অনেক সময় ধরে একটা ধর্ষণের মামলা চলবে আর ধর্ষক আইনের ফাঁক বলে বেরিয়ে যাবে, এটা কখনো হতে পারে না। আইন আছে কিন্তু ব্যর্থ হচ্ছে তো। ফাস্ট ট্র্যাকের যে কথা বলা হচ্ছে, আইন সব জায়গায় আছে কিন্তু আইন প্রয়োগ হচ্ছে না, ব্যর্থ হচ্ছে, তবে তো গিয়ে প্রশ্নটা। সবার একটাই বক্তব্য, আইন রয়েছে, নতুন করে আইন দরকার নেই, দরকার আইনটাকে প্রয়োগ করা। এখানেই সমস্যা। আজ সত্যি আমার আর সময় নেই, আমি সময় আমার হাত পা বেঁধে দিয়েছে, তবে এই আলোচনা আরো দীর্ঘ যেতে পারে। আইন রয়েছে, দেশে আইন রয়েছে, বিএনএস রয়েছে, পস্কো আইন রয়েছে, একাধিক আইন রয়েছে। যদি এই নতুন আইনও আসে স্বাগত, এই আইনও থাকুক, কিন্তু এই আইনগুলো তো প্রয়োগ করা হচ্ছে না। বাংলায় এই মুহূর্তে 11টা ফাস্ট ট্র্যাক কোর্ট নেই, তৈরি হয়নি। 48,000 নির্যাতিতা তাদের বিচারের অপেক্ষা করছেন।
ভারতবর্ষে সেই সংখ্যাটা প্রায় 2.5 লক্ষ। বিচার চাই, বিচার চাই, আম জনতা একটাই কারণে করছে, এই বিচার তারা কবে পাবেন তারা নিজেরাও জানেন না। খবরের ঘন ঘটায় একদিন আরজি করের ঘটনাটাও পেছনে চলে যাবে, আমরা হয়তো ভুলে যাব, কিন্তু তার বিচারের দাবিটা আজকে অত্যন্ত জরুরি। কারণ এখনো 2012 সাল থেকে অনেকেই অপেক্ষা করছেন তাদের বিচারের দাবি নিয়ে। সংখ্যাটা 2.5 লক্ষ দেশে, বাংলায় 48,600। ভেবে দেখবেন। জয় হিন্দ।